So my dear friends, today I will discuss about the remaining topic of the cell. First chapter. একটা আদর্শ উদ্ভিদ কোষে কি থাকবে? একটা প্রোটোপ্লাজম থাকবে, আর কিছু থাকবে কি? আর কিছু থাকবে জড় বস্তু। হ্যাঁ, আর কিছু থাকবে জড় বস্তু। এই জড় বস্তুর মধ্যে একটা থাকবে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এখন তাহলে কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর হচ্ছে জড় বস্তু, ঠিক আছে? কোষ প্রাচীরটা জড় বস্তু। আচ্ছা, আদর্শ কোষে একটা জড় বস্তু, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা হচ্ছে জীবীয় বস্তু, জড় বস্তুটা হচ্ছে যার জীবন নেই আমার। হ্যাঁ, জড় বস্তুর আরও একটা পার্ট আছে, সেখানে আমরা কি পড়েছিলাম? সেখানে কোষস্থ নির্জীব বস্তু। কিছু কোষস্থ নির্জীব বস্তু থাকবে, কিছু কোষস্থ নির্জীব। হ্যাঁ, নির্জীব বস্তু আমরা এই জড় বস্তুর ভিতরে পাবো। কোষে অবস্থিত। আচ্ছা, এর ভিতরে কি আছে? কিছু সঞ্চিত পদার্থ আছে। এটা তো আমাদের কোষ প্রাচীর। এটা হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু আবার কিছু টাইপ আছে, কিছু সঞ্চিত পদার্থ আছে। সঞ্চিত পদার্থ, এই যে সঞ্চিত পদার্থ, সঞ্চিত যেটা, সেটা হচ্ছে আমরা যেটা সঞ্চয় করে রাখি, ঠিক আছে? কি সঞ্চয় করে রাখি? খাবার সঞ্চয় করে রাখবো, তাই না? এর ভিতরে কি হতে পারে? শর্করা হতে পারে, শর্করা হতে পারে, লিপিড হতে পারে। কি হতে পারে? লিপিড হতে পারে। এরপরে আমরা কিছু প্রোটিন রাখতে পারি। তো এই যে জিনিসগুলো আমরা কি করি? এগুলো সঞ্চয় করে রাখি, তাই না? এটা হচ্ছে আমাদের সঞ্চয়ী পদার্থ। হ্যাঁ, এখন কিছু নিঃসৃত পদার্থ আছে। নিঃসৃত কিছু পদার্থ আছে। এর মধ্যে কিছু আছে কি? নিঃসৃত পদার্থ। হ্যাঁ, নিঃসৃত কিছু পদার্থ আছে। আচ্ছা, বলো এই নিঃসৃত পদার্থের ভিতরে আবার কি কি আছে? নিঃসৃত পদার্থের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হরমোন আছে। হ্যাঁ, এই হরমোনটা হচ্ছে আমাদের নিঃসৃত পদার্থ। আর কি কি নিঃসৃত পদার্থ হতে পারে? পিগমেন্ট হতে পারে, এনজাইম হতে পারে, নেকটার হতে পারে। কি হতে পারে? পিগমেন্ট, পিগমেন্ট হতে পারে, নেকটার হতে পারে। হ্যাঁ, পিগমেন্ট, নেকটার, হরমোন, পিগমেন্ট, নেকটার। তারপরে হচ্ছে আমাদের কিছু এনজাইম। হ্যাঁ, এনজাইম, এগুলো হচ্ছে আমাদের এনজাইম। হ্যাঁ, এগুলো হচ্ছে সবই আমাদের কোষস্থ নির্জীব বস্তুর ভিতরে। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু বলছি আমি। আচ্ছা, কিছু বজ্র পদার্থ আছে, রেজিন, ট্যানিন, গ্যাম, গ্যাম না তো গাম। কিছু বর্জ্য পদার্থ আছে। এই যে বর্জ্য পদার্থ, বজ্র পদার্থ, এর ভিতরে আছে রেজিন। হ্যাঁ, রেজিন, ট্যানিন, গাম। আর বেশি কিছু জানতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা জানবো কি? প্রোটোপ্লাজমীয় বস্তু। প্রোটোপ্লাজমীয় বস্তু বা এগুলোকে আমরা বলছি, একটা ছিল তো আমাদের জড় বস্তু, এটা ছিল, আর এটা হচ্ছে প্রোটোপ্লাজমীয়, প্রোটোপ্লাজমীয় বস্তু বা সজীব বস্তু। হ্যাঁ, এটাকে আরো কি বলছি আমরা? সজীব বস্তু, সজীব। হ্যাঁ, সজীব বস্তু। আচ্ছা, সজীব বস্তুর ভিতরে আছে কি? ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। আচ্ছা, ঝিল্লি মানে বুঝো? বাইরের আবরণ বা পর্দা। হ্যাঁ, ঝিল্লি মানে পর্দা। কোষ ঝিল্লি। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এখানে একটু লক্ষ্য করো, কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। কোষ ঝিল্লি আছে,
কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, প্লাজমীয় অঙ্গাণু। আচ্ছা, সাইটোপ্লাজমীয় কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। আবার কিছু আছে, এর আরেকটা সজীব বস্তুর নাম কি, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস, ঠিক আছে। এই জিনিসগুলো আছে আমাদের। আচ্ছা, দেখা যাচ্ছে, হ্যাঁ, কি আছে, নিউক্লিয়াস আছে। আচ্ছা, এখন আচ্ছা, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমরা একবারে না লিখে তোমাদের বইয়ে লিখেছে সাইটোপ্লাজম, এটাকে আবার দুই ভাগে ভাগ করেছে। হ্যাঁ, তো আমরা সেভাবেই শিখব। এটাকে লিখেছে কি, সাইটোপ্লাজম। হ্যাঁ, এই সাইটোপ্লাজমটা তারা আবার দুই ভাগে ভাগ করেছে। হ্যাঁ, একটা হচ্ছে সাইটোসল, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় আচ্ছা, একটা হচ্ছে সাইটোসল আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। হ্যাঁ, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের সাইটোসল, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোসল মানে হচ্ছে কোষের ভিতরে, মানে সাইটোপ্লাজমের ভিতরে যে একদম লিকুইড পানির মতো যে পোর্শনটা, সেটা হচ্ছে সাইটোসল। ঠিক আছে, আর এর ভিতরে কিছু অঙ্গাণু থাকবে, সেটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এখন এর ভিতরে কিছু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে, বদ্ধ কিছু অঙ্গাণু আছে, আর এখানে ঝিল্লিবিহীন কিছু অঙ্গাণু আছে। ঝিল্লিবিহীন কিছু অঙ্গাণু আছে। এই ছকটা থেকে, এই পোর্শন থেকে প্রচুর কোশ্চেন হয়। এই ঝিল্লিবদ্ধ আর ঝিল্লিবিহীন এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন হয়। এই জিনিসটা তোমাদের জানতে হবে। এই যে ঝিল্লিবদ্ধ, এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো কি কি? চলো, এক নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটার বাইরে একটা আবরণ থাকে, তার মানে ঝিল্লিবদ্ধ। তারপরে আমরা বলতে পারি প্লাস্টিড, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি লাইসোজোম বা লাইসোসোম, যাই বলো, লাইসোজোম বা লাইসোসোম। তারপর আমরা বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এরপর আমরা বলতে পারি গোলজি বডি, এগুলো হচ্ছে সবাই কি, এই অঙ্গাণুগুলোর বাইরে একটা ঝিল্লি থাকে বা আবরণী থাকে। হ্যাঁ, এই অঙ্গাণুগুলোর বাইরে একটা ঝিল্লি বা আবরণী থাকে। আচ্ছা, সেল ভ্যাকুল বা কোষ গহ্বর বলা যেতে পারে। হ্যাঁ, কোষ গহ্বর পারক্সিজম, কোষ গহ্বর, এটা হচ্ছে পারঅক্সিজম, কোষ গহ্বর পারক্সিজম। হ্যাঁ, আচ্ছা, এরপরে ঝিল্লিবিহীন কিছু অঙ্গাণু আছে। কি আছে? ঝিল্লিবিহীন কিছু অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে আমাদের আছে কোষীয় কঙ্কাল। হ্যাঁ, কোষীয় কঙ্কাল।
আচ্ছা, এই কোষীয় কঙ্কালকে কিন্তু আমরা সাইটোস্কেলিটন বলি। হ্যাঁ, কোষের কঙ্কাল সাইটোস্কেলিটন, একটু মনে রেখো। আচ্ছা, আর কি কি আছে এখানে? রাইবোজোম আছে, সেন্ট্রিওজোম আছে, রাইবোজোম আছে, সেন্ট্রোজোম আছে। এরা হচ্ছে মোটামুটিভাবে আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু। হ্যাঁ, এই কোষ কঙ্কালের ভিতরে যে মাইক্রোটিউবিউল, এগুলো কোষ কঙ্কালেরই পার্ট, তোমরা বই যখন পড়বে তখন বুঝবে। এখন এই যে নিউক্লিয়াস, তোমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে কিছু বস্তু থাকে। এই নিউক্লিয়াসের ভিতরে কিছু বস্তু তোমাদের থাকে। হ্যাঁ, এই নিউক্লিয়াসের ভিতরে কি কি বস্তু থাকে দেখো। নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, তারপর নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। এই জিনিসগুলো নিউক্লিয়াসের ভিতরে আছে। তাহলে একটা এইভাবে আমরা সামারি করি কিভাবে, একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি থাকবে? কিছু প্রোটোপ্লাজমীয় বা জীবীয় বস্তু থাকবে এবং কিছু জড় বস্তু থাকবে। এই জড় বস্তুর মধ্যে থাকবে কোষ প্রাচীর এবং কিছু কোষস্থ নির্জীব বস্তু। কোষ প্রাচীর মানে এটা কোষের সবার বাইরে থাকবে এবং কোষের ভিতরে কিছু নির্জীব বস্তু থাকবে। কোষের ভিতরে যে সমস্ত নির্জীব বস্তু থাকবে তার মধ্যে আছে কিছু সঞ্চিত পদার্থ, কিছু নিঃসৃত পদার্থ এবং কিছু বজ্র পদার্থ। এই সঞ্চিত পদার্থ হচ্ছে শর্করা, লিপিড এবং প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, যেগুলো পুষ্টি উপাদান আর কি। নিঃসৃত পদার্থ হচ্ছে হরমোন, পিগমেন্ট, নেকটার আর এনজাইম। নিঃসৃত পদার্থ কি? হরমোন, পিগমেন্ট, নেকটার, এনজাইম। এবং কিছু বজ্র পদার্থ হচ্ছে রেনিন, ট্যানিন, গাম। আঠা যে ঝরে না, এগুলো হচ্ছে গাছের বজ্র। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হচ্ছে? প্রোটোপ্লাজমে বা সজীব বস্তু থাকে কিছু। সজীব বস্তুর মধ্যে প্রথমে কি আছে? কোষ ঝিল্লি আছে, তারপর সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াস আছে। এই যে সাইটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করেছি আমরা। প্রথমত সাইটোসল, এটা হচ্ছে কোষের যে লিকুইড পোর্শনটা। হ্যাঁ, লিকুইড পোর্শনটা, এই লিকুইড পোর্শনটা হচ্ছে সাইটোসল। আর কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে সেটাকে আমরা বলি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আবার দুই প্রকার, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, একটা হচ্ছে ঝিল্লিবিহীন। যেটা ঝিল্লিবদ্ধ সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, কোষগহ্বর, পারক্সিজম। এখন কথা হচ্ছে তোমাদের জন্য মুখস্থ রাখা সবচেয়ে ইজি হচ্ছে তুমি ঝিল্লিবিহীন কয়টা মুখস্থ রাখবা, অটোমেটিক্যালি পেরে যাবা ঝিল্লিবদ্ধ কোনগুলা। ঠিক আছে? কারণ অপশানে তো এইভাবে ছাড়া দেওয়ার অপশান নেই। ঠিক আছে? তুমি ঝিল্লিবিহীন তিনটা আছে, এই যে কোষীয় কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম, আর একটা আছে, এটা পরীক্ষায় খুব একটা আসে না। হ্যাঁ, প্রোটিওজোম বলতে একটা কথা আছে, এটা খুব একটা আসে না। হ্যাঁ, প্রোটিওজোম। হ্যাঁ, প্রোটিওজোম। আচ্ছা, তুমি যদি এই যে ঝিল্লিবিহীন করে মুখস্থ করো, অটোমেটিক্যালি মানে প্রশ্নটা কি হবে, বলা হবে যে নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, অথবা নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঠিক আছে? অথবা নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, মানে যে কোনো একটা মুখস্থ করলে অটোমেটিক্যালি তুমি পেয়ে যাবে। নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? নিউক্লিয়ার এনভেলপ আছে, অর্থাৎ নিউক্লিয়ার বাইরে যে আবরণটা। তারপর নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার রেটিকুলাম আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন জেনারেল একটা মানে একটা আদর্শ কোষ সম্পর্কে ধারণা। হ্যাঁ, একটা আদর্শ কোষ সম্পর্কে এটা হচ্ছে আমাদের একটা ইন জেনারেল স্টেটমেন্ট, ইন জেনারেল একটা ক্লাসিফিকেশন। চলো,
বোল্টের অবস্থা কেন জানি খারাপ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর সম্পর্কে আমরা এবার জানব। হ্যাঁ, কোষ প্রাচীর জিনিসটা কি? হ্যাঁ, এটা মনে রাখবা, কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কোন কোষের বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। হ্যাঁ, এখন এই কোষ প্রাচীরটা প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীরটা কোথায় থাকে না? প্রাণী কোষে থাকে না। আচ্ছা, চলো, এটা হচ্ছে সাপোজ মধ্যপর্দা। এটা কি? এটা হচ্ছে মধ্যপর্দা। হ্যাঁ, আচ্ছা, এত মোটা করে না দিয়ে চিকন করে দিলেও হবে। এটা হচ্ছে মধ্যপর্দা। আমরা কোষ প্রাচীর আঁকানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা খুব ভালো চিত্র আঁকাতে পারলাম না, তবে তারপরে এরকম একটা চিত্র। এই যে মাঝখানের যে লেয়ার, এটার নাম হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা, ঠিক আছে? মধ্যপর্দা। এরপরে প্রাইমারি, ঠিক আছে? প্রাইমারি পর্দা, প্রাইমারি পর্দা বলে। আচ্ছা, প্রাইমারি প্রাচীর। হ্যাঁ, প্রাইমারি প্রাচীর। এর পরের লেয়ারগুলো হচ্ছে, এই সবগুলো মিলে আমরা একসাথে বলতেছি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। এই লাল 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 এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, আর মাঝখানে একটা মধ্যপর্দা। এই যে মধ্যপর্দা, এই মধ্যপর্দাটা হচ্ছে আমাদের
দুইটা কোষ, ঠিক আছে, সাপোজ এ পাশে একটা কোষ, হ্যাঁ, এবং এ পাশে একটা কোষ, এই দুইটা কোষকে আলাদা করেছে এই মধ্যপর্দা, ঠিক আছে। তাহলে দুইটা কোষকে আলাদা করলো কে? এই মধ্যপর্দা। এই মধ্যপর্দা সাইটোপ্লাজম থেকে আসা, দেখো এই সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে আসা কি? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, হ্যাঁ, আচ্ছা, ফ্র্যাগমোপ্লাস্ট, হ্যাঁ, আর সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, আর গলজি বডি থেকে আসা, সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, গলজি বডি থেকে আসা পেকটিন, গলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিত হয়ে মধ্যপর্দা গঠন করে। বুঝা গেছে? আচ্ছা, কি বললাম? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, গলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ মিলিত হয়ে মধ্যপর্দা গঠন করে। আচ্ছা, প্রাইমারি প্রাচীর যেটা আমাদের প্রাইমারি প্রাচীর, হ্যাঁ, প্রাইমারি প্রাচীর কি করে? এখানে বা প্রাথমিক প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, দিয়ে তৈরি। কোনটা? এই প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর। আচ্ছা, তাহলে এবং এইটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা টারশিয়ারি প্রাচীর। এর আরেকটা নাম হচ্ছে টারশিয়ারি প্রোটিন, টারশিয়ারি প্রাচীর। আচ্ছা, এই যে সেকেন্ডারি প্রাচীর বা টারশিয়ারি প্রাচীর, এইখানে মেইনলি থাকে সেলুলোজ। এখানে মেইনলি কি থাকে? সেলুলোজ। এবং এই সেলুলোজ, দেখো টারশিয়ারি প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীরে কিটা বেশি থাকে? সেলুলোজের পরিমাণ অনেক বেশি থাকে। হ্যাঁ, সেলুলোজের পরিমাণ অনেক বেশি থাকে। এখন এই সেলুলোজটা কি করে? একটা উদ্ভিদকে স্ট্রেংথ করে, শক্ত করে। হ্যাঁ, দেখো এই সেকেন্ডারি প্রাচীর, ধরো একটা উদ্ভিদের যে সবচেয়ে বর্ধিত অংশ, যে অংশটা বড় বাড়ে, মানে কি বলবো, এটা যদি একটা উদ্ভিদ হয় একদম মাথার কাছে যেটা, এই অংশটা কিন্তু অনেক নরম হয়, মানে এরকম করলে ভেঙে যায়। কেন? কারণ এটা হচ্ছে বর্ধিত অঞ্চল, বিভাজনক্ষম টিস্যু। যেই কোষগুলো বারবার বিভাজিত হচ্ছে সেখানে এই সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না,
ফলে সেখানে সেলুলোজ কম থাকে, ফলে সেটাতে চাপ দিলে সেটা ভেঙে যায়। বুঝছো কথা? তাহলে প্রত্যেকটা উদ্ভিদেরই মানে একদম আগা ডগা যেটাকে বলা হয় সেখানে থাকে না। আচ্ছা, এই যে এইখানে যে এটা দেখছো মধ্যপর্দা, এটাকে আমরা বলতেছি, এই যে এখানে হচ্ছে কূপ, এটাকে বলা হয় কি কূপ, বা এর আরেকটা নাম হচ্ছে পিট, পিট বা কূপ। আচ্ছা, এই একটা পিট, এই একটা পিট, তাহলে এই দুইটা মিলে একসাথে বলবো পিট পেয়ার। পিট পেয়ার কি বলি? পিট পেয়ার। এবং এই যে মাঝখানের যে লেয়ারটা, এটাকে আমরা বলতেছি পিট 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 মেমব্রেন, পিট মেমব্রেন। হ্যাঁ, এটাকে আমরা কি বলছি? পিট মেমব্রেন। আচ্ছা, পাশাপাশি দুইটা কোষে এই কূপের মাধ্যমে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করে। এই কূপগুলো, এই মানে ছিদ্রগুলো, এগুলো কি করে? পাশাপাশি দুইটা মানে সেলের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করে। এই জন্য এই যে সাইটোপ্লাজমীয় রক্ষা করে, এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা, ঠিক আছে? তাহলে প্লাজমোডেজমাটা কাকে বলে? পাশাপাশি দুইটা কোষের মাঝখানে যে কোষ, যে পিট বা পিট পেয়ার থাকে, এটার মাধ্যমে দুইটা কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় যে সংযোগ রক্ষা হয়, এটাই হচ্ছে আমাদের প্লাজমোডেজমাটা। তাহলে সেকেন্ডারি প্রাচীরে একটা কথা বলতে ভুলে গেছি, সেকেন্ডারি প্রাচীরে এর সাথে কিছু লিগনিন থাকে। কি থাকে? কিছু লিগনিন থাকে। তাহলে সেকেন্ডারি প্রাচীরে থাকছে কি কি? এক সেলুলোজ, দুই লিগনিন। আচ্ছা, সাধারণত এই কোষ প্রাচীরের 40% সেলুলোজ, 40% সেলুলোজ থাকে। 40% কি থাকে? সেলুলোজ থাকে। আর কি থাকে? হেমোসেলুলোজ থাকে, পেকটিন থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে। এখন পেকটিন থাকে 30%, 30% থাকে পেকটিন। আচ্ছা, 20% থাকে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ। হ্যাঁ, আর মাত্র 10% থাকে গ্লাইকোপ্রোটিন, মাত্র 10% থাকে গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, দেখো এই যে এবার কোষ প্রাচীরটা কি? আমরা কোষ প্রাচীর নিয়ে পড়ছি না? এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কোন কোষের বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের। আচ্ছা, এই কোষ প্রাচীরের কি কি অংশ আছে? একটা আছে মধ্যপর্দা আছে, একটা প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর আছে, একটা সেকেন্ডারি প্রাচীর বা টারশিয়ারি প্রাচীর আছে। তাহলে সেকেন্ডারি প্রাচীর আবার 3টা লেয়ারে বিভক্ত। এত কিছু জানতে হবে না। আচ্ছা, এই প্রাথমিক, আচ্ছা, মধ্যপর্দা কিভাবে তৈরি হয়? সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ, পেকটিন জাতীয় ভেসিকল মিলিত হয়ে কি তৈরি করে? এই মধ্যপর্দা গঠন করে। ঠিক আছে? আচ্ছা, এবার সব প্রাইমারি প্রাচীরে কি আছে? প্রাইমারি প্রাচীরে আমাদের সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, গ্লাইকোপ্রোটিন আছে। এবার আসো সেকেন্ডারি প্রাচীরে। সেকেন্ডারি প্রাচীর কি?
সেকেন্ডারি প্রাচীর বা টারশিয়ারি প্রাচীর। এখানে সেলুলোজ এবং লিগনিনের পরিমাণ প্রচুর পরিমাণে বেশি থাকে। আচ্ছা, এই সেকেন্ডারি প্রাচীর থাকে না কোথায়? বিভাজনক্ষম টিস্যুতে, অর্থাৎ যেই সেলগুলো বারবার বিভাজিত হচ্ছে সেখানে এরা থাকে না। ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদের শীর্ষমুকুল বা পার্শ্বমুকুল অঞ্চলগুলোতে এরা সাধারণত থাকে না। এবার আসে এটার নাম হচ্ছে, এটা হচ্ছে পিট পেয়ার। এটা কি হয়? সাইটোপ্লাজমীয় কানেকশন রক্ষা পায়। আচ্ছা, এক অংশ কূপ, এই অংশ এটা একটা কূপ, তাহলে কূপ মানে হচ্ছে পিট, তাহলে পিট পেয়ার। আচ্ছা, এখানে যে মাঝখানে পর্দা আছে, মেমব্রেনটাকে আছে, সেটাকে আমরা বলছি পিট মেমব্রেন। এবং এই দুইটা সেলের মধ্যে যে কানেকশনটা মেনটেন হয়, সেটাকে যেই পথে মেনটেন হয়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা, এই সম্পূর্ণ পথের নাম হচ্ছে কি? প্লাজমোডেজমাটা। হ্যাঁ, আচ্ছা, কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন, চলো সূক্ষ্ম গঠন দেখে আসি। কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। হ্যাঁ, উদ্ভিদ কোষের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কথাটা মনে রাখবা, এই যে সেলুলোজটা দেখছো, এটা উদ্ভিদ কোষের প্রধান উপাদান। হ্যাঁ, প্রধান উপাদান। হ্যাঁ, প্রধান উপাদান। আচ্ছা, ঠিক আছে। তাহলে সূক্ষ্ম গঠনে কি হচ্ছে? এখানে 1000 থেকে 3000 আচ্ছা, বিটা ডি গ্লুকোজ সেলুলোজ কি থেকে তৈরি হয়? বিটা ডি গ্লুকোজ থেকে সেলুলোজ তৈরি হয়। বিটা ডি গ্লুকোজের সেলুলোজ তৈরি হয়। এক 1000 থেকে 3000 সেলুলোজিক চেইন নিয়ে, সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেইন গঠন করে। সেলুলোজ চেইন, হ্যাঁ, সেলুলোজ চেইন গঠন করে। কতগুলো নিয়ে? 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেইন গঠন করে। এখন 100টি সেলুলোজ চেইন, 100টি, এরপরে কি আছে? 100টি সেলুলোজ চেইন মিলিত হয়ে একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। বুঝছো? কি গঠন করে? ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। প্রথম কথা হচ্ছে 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজিক চেইন গঠন করে এবং 100টি সেলুলোজ চেইন মিলিতভাবে একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। এই মাইসেলিকে, এই ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক বলা হয়। ক্ষুদ্রতম একক। তাহলে এই ক্রিস্টালাইন, আচ্ছা, ক্রিস্টালাইন কি? মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি অথবা মাইসেলি, এটাকে কি বলা হয়? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম গাঠনিক একক। ঠিক আছে। আচ্ছা, এবার 20টা মাইসেলি, আবার কয়টা মাইসেলি? এই যে 20টা লাইন, ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলি যাই বলো, 20টি মাইসেলি কি করে? মাইক্রোফাইব্রিল গঠন করে। হ্যাঁ, মাইক্রোফাইব্রিল গঠন করে। হ্যাঁ, মাইক্রোফাইব্রিল গঠন করে। কয়টা? 20টা মাইসেলি, 20টা মাইসেলি বা 20টা ক্রিস্টালাইন মাইসেলি যেটাই বলো, 20টা কি করে?
মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 250টি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে 250টি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করে। ম্যাক্রোফাইব্রিল, হ্যাঁ, কি গঠন করে? ম্যাক্রোফাইব্রিল, একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করে। এখন আরো কি কয়েকটা অনেকগুলো অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে একটা সেলুলোজ তন্তু, অনেকগুলা কি ম্যাক্রোফাইব্রিল, অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে একটা সেলুলোজ তন্তু, ঠিক আছে, একটা সেলুলোজ তন্তু গঠন করে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন কোষ প্রাচীরের কিছু কাজ আছে। কোষ প্রাচীরের কি আছে? কিছু কাজ আছে। কোষ প্রাচীরের কি কাজ থাকতে পারে? একটা হচ্ছে সুনির্দিষ্ট আকৃতি দান। সুনির্দিষ্ট কি দান? আকৃতি দান, রাইট। আরেকটা কি কাজ হতে পারে? সেটা হচ্ছে বাহিরের আঘাত থেকে রক্ষা, তাই না? বাইরের আঘাত থেকে রক্ষা, তাই না? একটা হতে পারে আকৃতি দান, আর একটা হতে বাইরের আঘাত থেকে রক্ষা। এরপরে কি হতে পারে? প্লাজমোডেজমাটার মাধ্যমে একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ রক্ষা, তাই না? হতে পারে। তারপরে আর কি হতে পারে? একটা কোষকে আরেকটা কোষ থেকে পৃথক করে রাখা, তাই না? একটা কোষ থেকে একটা কোষকে আরেকটা কোষ থেকে পৃথক করে রাখা, এই সমস্ত কাজ কে করে? এই সবগুলো কাজই হচ্ছে আমাদের কোষ প্রাচীরের। এগুলো আর লিখলাম না। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস একটু পরে ভিডিওটা